হুম। এবছরের মতো আমাদের দুর্গাপুজো শেষ, কিন্তু পুজো পুজো রেশ কি কেটেছে? না। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কিন্তু এখনো কালী পুজো বাকি, ভাইফোঁটা বাকি, জগদ্ধাত্রী পুজো বাকি, আরে আরো কত কি। দেরিতে হলেও তো এবার আমি বলি আমার এবছরের পুজোটা কেমন কেটেছে। প্রথমা থেকে না, আমাদের পুজো শুরু হয়েছিল ষষ্ঠী থেকে। প্রতি বছরের মতো বেশ রাত করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের না আগে থেকে কোনো প্ল্যান থাকে না, রাস্তায় বেরিয়ে ঠিক হয় কোন দিকে যাও। তাই বেহালার দিকে যেতে গিয়ে দেখি ঠাকুরপুকুর এসবি পার্কটা বেশ খালি ছিল তখন। ওনাদের থিমের নাম ছিল প্রত্নকথা। সবটা দেখতে দেখতে মনে হচ্ছিল এ যেন ইতিহাসের বইয়ের পাতা উল্টাচ্ছি। মোগলমারি খননচিত্রের বিভিন্ন অংশ এখানে তুলে ধরা হয়েছিল। পশ্চিম মেদিনীপুরে মোগলমারি নামের একটি জায়গায় সতীসেনা নামক একটি মস্ত ঢিপি ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির হেড ডক্টর অশোক দত্ত 2003 থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 20% খনন কার্য চালিয়ে নালন্দা সমসাময়িক বেশ কিছু দেবদেবীর মূর্তি খুঁজে পান। বাকি 80% এখনো খনন বাকি। এখানে শিল্পীর বক্তব্য, হয়তো ওই 80% খনন কার্যে এমনই এক কাল্পনিক দেবী দুর্গার মূর্তিও ক্রেনের সাহায্যে উঠে আসতে পারে, এমনটাই ওনারা জানিয়েছিলেন। এবার নেক্সট প্যান্ডেলে যাওয়ার আগে ফুচকা দেখে লোক সামলাতে না পারা আমি ক্যামেরাম্যানকে বললাম, খাবে একটা? বলেন, না, কটা বাজে দেখেছো। যাই হোক, পাত্তা দিইনি। বেহালাতে বেশ ভিড় থাকায় সোজা চলে যাই আলিপুর সার্বজনীন। প্যান্ডেলে ঢুকে দেখি, ও বাবা, এ তো আমার কর্তার সব থেকে পছন্দের থিম হয়েছে। চারিদিকে চা আর চা। এবছরে আলিপুর সার্বজনীনের থিমের নাম ছিল চাপানুতর। 1941 সালে নেদারল্যান্ডের আকাশে দেখা দিয়েছিল ব্রিটিশ বোমারু বিমান। যে বিমান থেকে আগুনের বদলে ঝরে পড়েছিল অদ্ভুত এক বোমা, যার নাম ছিল চা বোমা, যার মধ্যে কোনো বারুদ ছিল না, ছিল চা পাতা আর লেখা, ঘুরে দাঁড়াও নেদারল্যান্ড। বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স নেদারল্যান্ডের উপর প্রচুর ত্রাণ সামগ্রী নিক্ষেপ করে এমনই দুটো অপারেশন চালিয়েছিল, যার নাম ছিল অপারেশন ম্যান্না, অপারেশন চাউহাউন্ড। এছাড়াও চায়ের নানান ব্র্যান্ডের বিজ্ঞাপন, বসন্ত কেবিন, চিত্তবাবুর দোকান থেকে শুরু করে ডলি চাইওয়ালা পর্যন্ত সবই চিত্র ফুটিয়ে তুলেছিলেন। ভিতরের দিকে মাটির দেওয়ালে জাপানের চা কথা নিয়ে এঁকেও বোঝানো হয়েছিল। পাহাড়ি অঞ্চলের নারী পুরুষ নির্বিশেষে চা বাগানে চা চাষ করে থাকে। ভালো করে লক্ষ্য করে যারা দেখেছেন, প্রতিটি কোনায়, প্রতিটি পিলারে তাদেরই বর্ণনা দেওয়া হয়েছে। চারিপাশ দেখতে গিয়ে তখন মনে পড়ছিল, চা বাগান তো দূরে থাক, হায় রে, আমি তো আজও সচক্ষে পাহাড় দেখিনি। ছবিতে এত সুন্দর লাগলে সামনে থেকে কতই না সুন্দর হবে। হ্যাঁ, শুনছিলাম মায়ের মুখমণ্ডল ও আঙুলগুলি ফাইবারের ছিল, বাকি পুরোটাই দেয়ালের উপর আর্টওয়ার্ক। আগের বছর এনাদের থিম ছিল অনবদ্য, এবছরও কম খাটেনি। কি ভেবেছিলেন এবার সোজা পাশের প্যান্ডেল চেদলা অগ্রণীর দিকে ঢুকবো? ওদিকে লাইন আর সব দিকে নো এন্ট্রি দেখে একজনের তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। শেষে মাঝরাতে ডাব খেয়ে আর আমি কুলফি খেয়ে মাথা ঠান্ডা করে সুরুচির দিকে এগিয়েছিলাম। আমার অতিরিক্ত ভিড়ভাট্টা, লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা একদম পছন্দ নয়। ভীষণ শরীর খারাপ লাগে, যে কারণে কলকাতার দিকে বহু বছর ঠাকুর দেখা হয়নি। সুরুচির দিকে যেই না লাইন দেখেছি, আমার তো মুখের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছিল। কর্তা ভাবলো, এই রে, এ না আবার উল্টো দিকে হাঁটা দেয়। আসলে বিয়ের পর থেকে আমার জন্য এই মানুষটারও কলকাতা চত্বরে আর ঠাকুর দেখা হয়ে ওঠে না। আচ্ছা, সুরুচি সঙ্গের এবছরের থিমের নাম ছিল আহুতি। সেই সময়ের বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্ত ঝরানো গল্পটাই এখানে তুলে ধরা হয়েছিল। প্যান্ডেলের পুরো দেওয়াল জুড়ে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ ঘোষের মতো বহু বীর যোদ্ধাদের এখানে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। মণ্ডপে পুরো থিমটি অসামান্যভাবে ফুটিয়ে তুলেছিলেন, সাথে মাতৃমূর্তি অপূর্ব লেগেছিল। বেশ গরমে বাইরে বেরিয়েই আমার জন্য একটি মিন্ট মইতো আর ওর জন্য জিরা মশলা সোডা নিয়ে একটু গলা ভিজিয়ে ও সাথে একটি পাবড়ি চাট নিয়ে দুজন মিলে ভাগ করে খেয়ে পরের প্যান্ডেল কেএফআর ময়দানে গিয়েছিল। এনাদের ভাবনার নাম দিয়েছিলেন হে অতীত, কথা কও। মঙ্গল কাব্যের সব থেকে পরিচিত মনসামঙ্গল কাব্য, যা পদ্মপুরাণ নামেও অভিহিত রয়েছে, সেখানে প্রধান চরিত্র বেহুলা লক্ষিন্দরের গল্প কথা নিয়েই চারিপাশের চিত্রগুলি ফুটিয়ে তুলেছিলেন। এর পরের প্যান্ডেল ছিল বেহালা নতুন দল। থিমের নাম শিবানী ধাম। 500 বছরের পুরানো সংগ্রামপুর নামক এক রাজ্যের রাজা ছিলেন রাজকিশোর সিং। তিনি ওই রাজ্যে একটি বিশাল রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করেছিলেন, কিন্তু শেষ করে উঠতে পারেন। পরবর্তীতে তার পুত্র বীরসিংহ ওই আংশিক নির্মিত প্রাসাদটি সম্পূর্ণ করেন। রানী চন্দ্রাবতীর আগ্রহে শিবের মূর্তি আর বীরসিংহের প্রিয় কবি ও গায়িকা রায়কুমারী ইষ্টদেবী শিবানীর স্বপ্নাদেশ পাওয়ায় দেবী শিবানীর মূর্তিও ঠিক শিব মূর্তির সামনেই মন্দির রূপে প্রতিষ্ঠা করেন, যা শিবানী ধাম নামকরণ করা হয়। সকালের আলো সবে ফুটছিল, আর ওই দিনে আমাদের শেষ প্যান্ডেল ছিল বরিশা ক্লাব। থিম শূন্য পৃথিবী। একটু ছোটবেলায় ফিরে যাই, যে সময় সার্কাস দেখতে যাওয়ার ব্যাপারটাই আমাদের বেশ মজার দিন ছিল। এখনো শীতকাল পরে, কিন্তু বড় বড় ময়দানে আর তাঁবু পড়ে না সার্কাসের। জানেন, আমার বাবাই ছোটবেলায় কলকাতার নামকরা অনেক সার্কাস দেখাতে নিয়ে গিয়েছিল, যেখানে সত্যিকারের বাঘ, সিংহ, হাতি দেখে যত না অবাক হয়েছিলাম, জোকারদের খুনসুটিতে বেশি মজা পেতাম। অপেক্ষায় থাকতাম কখন ওনারা এসে সার্কাসের মঞ্চ হাসিতে ভরিয়ে তুলবে। কি অবাক ব্যাপার না? এনাদের মনে কষ্ট থাকুক বা শরীর অসুস্থ, ক্লান্তি ভারে চোখ বুজে এলেও ঠোঁটে হাসি ধরে রেখে সব থেকে কঠিন কাজ মানুষদের হাসাতে হবে। মেরা নাম জোকার সিনেমাটা দেখেছেন নিশ্চয়ই। জোকারদের কিন্তু ওই একটাই বাড়ি, জিনা ইহা মরনা ইহা ইসকে সিওয়া জানা কাহা। তারপরও সার্কাস আজ বিলুপ্ত প্রায়, সাথে জোকাররাও।
বাস ঘরে ঢোকার আগে পাড়ার প্রতিমাটি দর্শন করেছিলাম। খুব তাড়াতাড়ি সপ্তমীর ঘোরাঘুরি নিয়েও ভিডিও আসবে।